স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের আয়োজন। আজ জানাবো ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। গত 5 আগস্ট সরকার পতনের পর মুন্সিগঞ্জের সরকারি আশ্রয়ণ প্রকল্পে হামলা চালায় দুর্বৃত্তরা। হতদরিদ্র পরিবারের ঘরে চালানো হয় ভাঙচুর ও লুটপাটও। অস্ত্রের মুখে জিম্মি করা হয় এ প্রকল্পের বাসিন্দাদের। পরে জোর করে হতদরিদ্র ভূমিহীন অন্তত 16টি পরিবারকে বের করে দেওয়া হয় সেখান থেকে। এখানে শেষ নয়, আদালতে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে শুধুমাত্র এ প্রকল্পে বসবাস করার কারণে। বিগত সরকারের গৃহহীন ও ছিন্নমূলদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় ভূমিসহ আধা পাকা টিনশেড ঘর বরাদ্দ পায় 16টি ভূমিহীন হতদরিদ্র পরিবার। তবে গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অসহায় মানুষগুলোর বসতঘরে নির্বিচারে কয়েক দফা হামলা চালায় দুর্বৃত্তরা। 5 তারিখের পরে আমাদের ঘরে থেকে বাইর করে দিছে। তারপরে আমরা গেছি গা, আমাকে ঘরে উঠতে দেয় নাই, মাল সামানা সব বাইরে নামাই দিছে, আমাদেরকে নামাই দিছে, আমরা গেছি গা। কি আমাদেরকে সময় দিতে চায় নাই, আমরা অনেক হাতে পায়ে ধরে কান্নাকাটি করে যে আমাদের এই রাতটুক সময় দেন, আমরা সকালে চলে যাবো। পরে সকালবেলা 10টা বাজে, 10টা হওয়ার আগেই 8টা বাজে আসছে, আইসা আমাদেরকে সবাইরেই হুমকি দিতেছে, বের হয়ে যাও, যদি না বের মাল সামানা রাইখা দিব, এটা সেটা এগুলি বলছে। পরে আমরা অনেক কান্নাকাটি করে যে যার মতন গুছাই গাছাই পরে নিয়ে চলে গেছি। যাওয়ার পরে মনে করেন যে যার মতন, কেউ কারো আত্মীয় বাসায়, কেউ রাস্তাঘাটে, কেউ ভাড়া গেছে, যে জায়গায় পারছে ওইভাবেই অবস্থান করছে। পরে এগুলি গত 3 মাসে আমরা অনেক ভোগান্তি ভুগছি। 5 তারিখে রাত্রে হুমকি দামকি দিছে যে ব্যাংকা দিম, আপনারা যাইবেন গা, নাইলে আগুন জ্বালাই দিম, ওই করম সেই করম। 6 তারিখে আবার সকাল আইসাইয়া 10টার মধ্যে আপনারা যান, নাইলে পুরা পাইতে হালাম, ব্যাংকা হালাম। একই দিনে অস্ত্রের মুখে জিম্মি করে প্রকল্পের ঘর থেকে পরিবারগুলোকে বের করে দেওয়া হয়। এরপর খুলে নেওয়া হয় সবগুলো ঘরের দরজা জানলা সহ টিনের চাল। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয় অসহায় দরিদ্র মানুষগুলোর ঘরে থাকা বিভিন্ন মালামাল। এতে আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে দুর্বিষহ জীবনযাপন করতে থাকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 6 তারিখে আমাকে ক্ষেত করছে, এই যে মাইরা দইরা আমার মারছে। বৃষ্টির দিন আমাকে কাপড় চুপড় যা আছে, হান্ডি পাতিলা যা আছে, সব উড়ে মুড়ে লাইতে মাইতে হালাই দিছে রফিক মোল্লা, রশিদ মোল্লা। তারা বলে যে আমরা বিলে জোর করে যুদ্ধ আইছে এই জায়গায়, এই হিসাবে আমাকে মামলা দিছে আমার নামে। বাড়িঘর ছাড়ছিল, আমাকে অত্যাচার জুলুম করতেছে রশিদ মোল্লায়, রফিক মোল্লায়। আমরা ইন্টারনেট তসনস করে আসলে আমাকে লড়াই এই বার করে দিচ্ছে, তেমন আবিদে খালাই দিছি। পথে বসা এসব মানুষের কথা চিন্তা করে জরুরি বরাদ্দের মাধ্যমে সংস্কার করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরগুলো। এতে পুনরায় তাদের আশ্রয়স্থলে ফিরতে শুরু করেছেন অসহায় পরিবারগুলো। নলেজে এসছে, তারপরে উপজেলার থেকে ইউনুসের একটা টিম করে দিছে, এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার একটা রিপোর্ট প্রদান করার জন্য সেই কমিটি কাজ করছে অলরেডি। তো এর পরে আমরা রিপোর্টটা উপজেলা নির্বাহী অফিসার কাছে প্রেরণ করব। কেন এটা করতে বাজেটের বিষয় আছে, সবগুলো মিলে হলে যত দ্রুত সম্ভব আমরা এটা চেষ্টা করব। ঘর মেরামত হলেও এখনো শঙ্কা কাটেনি ক্ষতিগ্রস্তদের। আদালতে মামলা দিয়ে একের পর এক হয়রানি করা হচ্ছে শুধুমাত্র আশ্রয়ণ প্রকল্পে বসবাস করার কারণে। আমাদের আশ্রয়ণ প্রকল্পের লোকজনকে মারধর করে, আমরা তারপরে এখান থেকে বিতাড়িত হওয়ার পরে জেলা প্রশাসনের মাধ্যমে মানে ইউনো স্যার আমাদের এই বাড়িঘর পুনর্বাসন করে দেয়। এখন আমরা এখানে বসবাস করছি এবং আতঙ্কে বসবাস করছি। আমরা প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সরকারের না হইলে তো আমাকে এটা দিত না, সরকারের জান্য হইলে তো আমাকে এটা দিছি, যে না জানে তো আমাকে সরকারিরা দিত না। নিজস্ব জায়গা কি করে দেয়, এটা খাসের জায়গা দিয়ে করতে আমাকে সরকারিরা দিছে জান্য হইনা। ওরা কইতেছে এটা আমাকে জায়গা, এই আমাকে মামলা দিছে ওরা। তবে ভূমিহীন ক্ষতিগ্রস্ত এসব মানুষের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোনোরকম নিরাপত্তাহীনতায় না ভোগে এবং তারা যেন তাদের বরাদ্দকৃত ঘরগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারে, এই ব্যাপারে উপজেলা প্রশাসন সবসময় সতর্ক দৃষ্টি রাখবে এবং তাদের কোনোরকম সহায়তা প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে, তারা যেন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তাদের ঘরে অবস্থান করতে পারে। স্থানীয় প্রশাসনের যথাযথ উদ্যোগে মিলবে কাঙ্ক্ষিত নিরাপত্তা, আর ফিরতে পারবেন আপন ঠিকানায়, এমনটাই আশা ভূমিহীন হতদরিদ্র মানুষের। ডেস্ক রিপোর্ট,
চ্যানেল 24। নানা সমস্যায় জর্জরিত দেশের একমাত্র অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র কোনো রকম চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শিক্ষার্থীরা জানান যে যথাযথ প্রশিক্ষণ পেলে তারাও একদিন চীন, রাশিয়া, কোরিয়া শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে পৃথিবীর সামনে মেলে ধরবেন নিজেদের প্রতিভা, অর্জন করতে পারবেন আন্তর্জাতিক পুরস্কারও। আমি যে স্থানটিতে রয়েছি এটি দেশের একমাত্র অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক এটি পরিচালিত হয়, রাজবাড়ী শহরের শ্রীপুরে অবস্থিত। গত 20 বছর আগে এই অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন হওয়ার জন্য কাজ শুরু হয়েছিল, বহুতল ভবন নির্মাণ কাজ। সেটি কিন্তু ওই সময়ে মামলার কারণে বন্ধ হয়ে যায় এবং গত 20 বছর ধরে সেটি সেভাবেই কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে এই প্রশিক্ষণ কেন্দ্রটির একটি হল রুম এবং নিচতলার কয়েকটি রুম সচল করে সেখানে কিন্তু এই শিল্পকলার যে শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ অ্যাক্রোবেটিক শিল্পীরা রয়েছে তারা কিন্তু প্রতিদিন এখানে প্রশিক্ষণ নিচ্ছে। এই 65 জন শিল্পী 3 দলে ভাগ হয়ে কিন্তু এরই মধ্যে চীন থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এসেছে এবং সারা দেশের 64 জেলায় তারা কিন্তু এই অ্যাক্রোবেটিক শো প্রদর্শন করেছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানেও কিন্তু তারা এই শোগুলো প্রদর্শন করে থাকেন। তবে এই যে 65 জন শিল্পী রয়েছে তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন দলে ভাগ হয়ে এই হলরুমে কিন্তু তারা প্রতিদিন এইগুলো প্রদর্শন করে, নিজেরা প্র্যাকটিস যেটা বলে সেটা কিন্তু করে থাকে। তবে এই শিল্পীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটি কিন্তু বিভিন্ন সময় বন্ধ হয়ে যায়, বিভিন্ন কারণে কিন্তু তারা এটা কিন্তু সরকার বন্ধ রাখে, তখন কিন্তু এই শিল্পীরা অনেক বিপাকে পড়ে। সবাই দীর্ঘদিন ধরে এই অ্যাক্রোবেটিক শিল্পের সাথে জড়িত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাদেরকে মান্থলি একটা বেতন দেয়, সম্মানী বলা হয় যেটাকে। তো বর্তমান বাজার অনুযায়ী সেই সম্মানীটা খুবই নিম্ন। তো আমরা চাই যে বর্তমান সরকার যেন আমাদের দিকে একটু সদয় দৃষ্টি দেন, যেন আমরা আরও ভালো কিছু করতে পারি। ভবিষ্যৎ স্বপ্ন আমি এটা নিয়ে আরও আগে এগিয়ে যাব আর কি। এখানে অনেক কিছু খেলাধুলা আছে, আমি এখন ট্রেনিং নিচ্ছি নতুন, পাশাপাশি এখানে অনেক খেলা আছে অলিম্পিকের সাথে মিলে যায়। ভবিষ্যতে শিল্পী হতে চাই আমি। কি ব্ল্যাঙ্কেট খেলা শিখছি, 1 চাকার সাইকেল, আর হচ্ছে নুনথু, আর হচ্ছে রিং ড্যান্স। অ্যাক্রোবেটিকে সবচেয়ে বড় একজন শিল্পী হতে চাই, এটাই আমার ইচ্ছা। সরকারের কাছে একটা আবেদন যাতে ভবিষ্যতে আমরা আরও একবার চায়না যেন পাঠাই। অ্যাক্রোবেটিক থেকে আমি 2 মাসের জন্য আমরা চায়না গিয়েছিলাম, আমাদের সাথে আমাদের অনেক বন্ধুরা গেছিলো, আমাদের 2 জন স্যার গেছিলো। আমরা চায়না গিয়ে অনেক কিছু দেখেছি এবং আমরা খেলার ভালো প্রশিক্ষণ নিয়েছি। বর্তমানে এটি সচল থাকলেও এই শিল্পীদের কিন্তু খুবই সামান্য প্রতিদিন যে সম্মানী দেওয়া হয় সেটি দিয়ে তাদের পরিবার নিয়ে আসলে বেঁচে থাকা খুবই কষ্টকর। আমরা একটু জানার চেষ্টা করব আসলে এই অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটিতে এখানে কি হয়, শিল্পীরা কিভাবে এখানে প্রশিক্ষণ নেয় সেই বিষয়ে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, গ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে নতুন নতুন শিল্পী এখানে তৈরি হবে এবং সেই শিল্পগুলো এখানে তাদের আবাসন থাকবে, থাকার ব্যবস্থা থাকবে, খাওয়ার ব্যবস্থা থাকবে এবং অ্যাক্রোবেটিক ট্রেনিং কর্মশালা প্রতিনিয়ত এখানে চলবে এবং এই কর্মশালার মাধ্যম দিয়ে নতুন নতুন শিল্পী এখানে তৈরি করা সম্ভব যদি সেইভাবে সরকার এটাকে পৃষ্ঠপোষকতা করে। চায়নাতে আমরা যেমন দেখেছি এখানে একটা ট্রেনিং সেন্টারের সার্বক্ষণিক পেশা এই অ্যাক্রোবেটিক শিল্পীদেরকে পিছনে শ্রম দেওয়া হয় শুধুমাত্র একটা শিল্পী তৈরি করার জন্য। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই অ্যাক্রোবেটিক শিল্পটার পিছনে যদি একটু ভালো মতো ব্যবস্থা পৃষ্ঠপোষকতা করা যাইতো দেশে এবং দেশের বাইরে, এই শিল্পটাকে আরও বিকশিত করা হতো, আরও বিকশিত করা সম্ভব। এখন যে শিশুরা এই অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণ নিচ্ছে, এরা 2 মাস চীনে উচ্চতর এই অ্যাক্রোবেটিক বিষয়ে কিন্তু প্রশিক্ষণ নিয়ে রাজবাড়িতে এসেছে। এখন প্রতিদিন তারা কিন্তু এখানে তাদের সেই যে খেলাগুলো শিখে এসেছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করছে। এই শিশুরাও ভবিষ্যতে বড় অ্যাক্রোবেটিক শিল্পী হতে চায়, তবে এর পেছনে বড় প্রতিবন্ধকতা সরকারের নীতি। কারণ
এখানে যারা প্রশিক্ষণার্থী রয়েছে বা যারা শিল্পীরা রয়েছে তারা বলছে যে বিভিন্ন সময় সরকারের নানা কারণে কিন্তু এই অ্যাক্রোবেটিক সেন্টারটি বন্ধ ছিল এবং গত ২০ বছর ধরেও এখানে যে স্থাপনা হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি। এই প্রশিক্ষণ কেন্দ্রটি আরও সচল করতে হলে, আধুনিকায়ন করতে হলে বন্ধ হওয়া কাজ দ্রুত সচল এবং এই শিল্পীদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করছে এই অ্যাক্রোবেটিক শিল্পীরা। রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস, চ্যানেল 24। অসময়ে পদ্মা নদীর ভাঙন আতঙ্কে শরীয়তপুরের নদীপাড়ের বাসিন্দারা। আকস্মিক ভাঙনে বিলীন হয়ে গেছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাদের ১০০ মিটার। এতে চরম ঝুঁকিতে রয়েছে বাঁধবাদের আশপাশের শত শত স্থাপনা। নদীর উভয় পাশের ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ অনেক স্থাপনা ও কৃষি জমিও। ২০১০-১১ অর্থবছরে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষাবাঁধ। এক যুগেরও বেশি সময় কেটে গেলেও বাঁধটি রক্ষণাবেক্ষণে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। পদ্মায় ধসে পড়েছে বাঁধের ১০০ মিটার অংশ। গেল ৩ নভেম্বর থেকে বাঁধে ভাঙন শুরু হয়। বাঁধটি ধসে পড়ায় অরক্ষিত হয়ে পড়েছে আশপাশে থাকা হাজারো স্থাপনা। আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের মানুষ। বেরিবান্ডা যদি থাকে তা আমগরটা ভরসা আছে, আর বেরিবান্ডা গেলে বেরিবান্ডা গেলে ঘর দুয়ার নিয়ে সব একবারই যে বুগায় নিস্তল হইয়া। আমরা কই যাম, কই থাকবো, আমার কোনো ঠিকানা থাকবো। এর আগে তো ঘর দুয়ার ভাঙ্গা ওই চরে নিছিলাম, ফিরাবো থাম দিছে মতন ফিরাবো আনছি, ওখানে ফিরা ভাঙ্গা দিলে আমরা কই যাম, কই থাকবো। এই পারবাত্রা যদি এই বর্ষা মৌসুমে যদি না করা হয়, আগামী বর্ষা আসলে এই পারবাদ থেকে এককাল পদ্মা সেতু বেড়িবাঁধ পর্যন্ত কোনো জায়গা আর থাকবে না। বাড়িঘর যা আছে ক্যান্টনমেন্ট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো ব্যাগ কেছি ডরাই গেছিলাম, রাত বেড়ে চিগড়াছি কান্দাকাড়ি কি অবস্থা, আমার তো জায়গা সম্পদ নেই, এই সম্পদ এবার এগুলো আমরা থাকুন কেমনি। বাঁধের অপর পারে পাইনপাড়ায়ও শুরু হয়েছে নদী ভাঙন। গত ১০ দিনে বিলীন হয়েছে পাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মফিজুল উলুম জামে মসজিদ, কৃষিজমি সহ বেশ কিছু স্থাপনা। ভাঙন আতঙ্কে বসতি সরিয়ে নিয়েছে অর্ধশত পরিবার। অসময়ে নদীর এমন আগ্রাসী আচরণের জন্য অবৈধ ও অপরিকল্পিত ড্রেজিংকেই দুষছেন ভুক্তভোগীরা। ১০০ ডেজার 200 ডেজার আনে রাতের আধারে ভাঙ্গা চূড়া কি দিউটু নেই, খালি আমাকে বাড়িতে খালি ভাঙ্গা বাকি দিছে, আমাকে ওই যখন ভাঙতে হইব সামনে ভাঙতে ভাঙতে এখন আমাকে বাড়ি ঘর ভেঙে লাইতেছে, মসজিদ ভেঙে হালাইছে, স্কুল ভেঙে হালাইছে, মাদ্রাসা সবকিছু করতেছে। দিন দিন এই ড্রেজারের সংখ্যা বাড়তেছে। তো এটার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে যে এই ড্রেজারগুলো ধরতে যাইয়া আমি অনেকের শত্রু হইছি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের অভ্যন্তরীণ জটিলতায় আটকে আছে বাঁধ সংস্কারের কাজ। তবে দ্রুতই বাঁধটি সংস্কারের কথা জানিয়েছে পাউবো। পদ্মা নদী তার ফ্লো ডান তীর বরাবর বর্তমানে প্রবাহ বেশি হওয়ার কারণে এখানে পুরো চ্যানেল জুড়ে এখন বেশি ডেপথ, যে কারণে হচ্ছে ভাঙন আকস্মিকভাবে ইয়ে হয়েছে। আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করেছি। আমরা যদি বরাদ্দ এবং কাজের অনুমোদন পেয়ে থাকি তাহলে কাজটি আমরা করব। পদ্মা সেতু থেকে মাত্র ১৭০০ মিটার ভাটিতে 0 পয়েন্ট এলাকায় বাঁধ ধসে পড়ায় ঝুঁকির মুখে পড়েছে পুরো বাঁধটি। পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ডের তীররক্ষা বাঁধ প্রকল্পের ১০০ মিটার পরিমাণ অংশে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। ভাঙন রোধে এখনই কার্যকরী উদ্যোগ নেওয়া না হলে আশপাশের শত শত স্থাপনা সহ পদ্মা সেতু প্রকল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মাগর্ভে বিলীনের আশঙ্কা করছেন স্থানীয়রা। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। গোপালগঞ্জের মধুমতি নদীতে কচুরিপানার স্তূপ জমে নৌযান চলাচল করতে পারছে না। এতে ৫ জেলার সাথে গত ১৫ দিন ধরে বন্ধ রয়েছে নৌ চলাচল। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। শহীদ মোল্লা পেশায় একজন মাছ ব্যবসায়ী। প্রতি সপ্তাহে নৌকায় করে মাছ বিক্রি করতে আসেন গোপালগঞ্জ সদর উপজেলার উর্ফি ইউনিয়নের মানিকহাট সাপ্তাহিক হাটে। কিন্তু এখন নৌকা থামাতে হচ্ছে হাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে। এতে ভোগান্তিতে পড়েছেন শহীদ মোল্লা ছাড়াও ওই এলাকার আরও ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। গোপালগঞ্জের মধুমতি নদীর প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃতি লাভ করেছে কচুরিপানা। ফলে নদীতে নোঙর করে আছে নৌকা, ট্রলার ও কার্গো।
এ কারণে প্রায় 15 দিন ধরে গোপালগঞ্জের সাথে দেশের প্রায় 5 জেলার নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহন। আমাদের নৌকো নিতে পারেনি তো কচুরির যন্ত্রণায়, কচুরি সারা খাল বুঝায় কচুরি, এখন বইয়ে বইয়ে ঘাটি নিতে হচ্ছে। এখন কি করা, এটা তো অতি কষ্ট হচ্ছে, মাছ এরিয়া দিয়েছে আস্তে আস্তে নিতে হচ্ছে। আমরা নদীতে ট্রলার নিয়ে ব্যবসা করি, আমাকে যাতায়াত বন্ধ, কোনো আটঘাট আমরা করতে পারি না। আমাকে সমস্যা নৌকো দুর্নি মাছ বেশি দিতেছি না, যাতে ছিঁড়ে ধরে আসছি না, ওদেরও যাতে পারিনি, ভারী সমস্যা। আমাকে অতিরিক্ত কচুরিতে জাম হয়ে গেছে, ট্রলার নৌকো দুন কোনো কিছু চলাচলতে পারি না, যাচ্ছে না আসতেছে না, কচুরির জ্বালায় আমাকে মেলা সমস্যা আছে ব্যবসা বাণিজ্য করার। এদিকে কচুরিপানার স্তূপ জমে পানি পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে মশা মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে পানি। এতে চর্মরোগ সহ নানা ধরনের পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। বেড়েছে সাপের উপদ্রব। দুর্ভোগ কমাতে কচুরিপানা অপসারণের দাবি স্থানীয়দের। এইখানে কচুরি বাঁধার ফলে ব্যবসায়িকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেননা এইখান থেকে ট্রলার যাইতে অসুবিধা হচ্ছে। অনেক ট্রলারে বিগত কয়েকদিন ধরে যাওয়ার চেষ্টা করছে, তা যাইতে পারিনি। এখন প্রায় 30 কিলোমিটার ঘুরে যোগানের ওই পাশে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। সাপ বাইয়ে বেয়ে যাচ্ছে, আমার পোলাপান ভয় পাচ্ছে, আজকে 5টা মারছি। 3-4 দিন আগে নাইলো 30টা ট্রলার, প্রায় 30-40টা ট্রলার এই সাইডে ওই সাইডে বাইরে ছিল। তারা প্রায় 15 দিন যাবত এইখানে বসে বসে খাচ্ছে দাচ্ছে, এইখানেই সময় কাটাচ্ছে। এর পরিকল্পনা কোনো ব্যবস্থা এখনো কেউ করেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ না থাকায় কচুরিপানা অপসারণ করা সম্ভব হচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। গোপালগঞ্জ জেলার প্রধান নদী মধুমতির মানিকহার ব্রিজের নিকট, ব্রিজের সাথে কচুরি জমে একটা বিশাল স্তর তৈরি হয়েছে এবং পুরা নদীটি ভরে গিয়েছে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে। এখানে নৌ চলাচল বর্তমানে বন্ধ আছে। ইতিমধ্যে আমরা ফিল্ড ভিজিট করেছি এবং ওখানে কচুরিপানা অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা এখানে অনুমোদন পেলেই, বরাদ্দ পেলেই আমরা কচুরিপানা অপসারণের কাজ শুরু করব। মধুমতি নদী দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত কচুরিপানা অপসারণের পাশাপাশি নদী খননের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের কৃষিখাতে নতুন দিগন্তের উন্মোচন করেছে ব্রিদানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র। পরীক্ষামূলকভাবে যার জরিপের সফলতাও দেখেছেন কৃষকরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই যন্ত্রটি আবিষ্কার করেছে। মাদারীপুরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে ব্রিদানাদার ইউরিয়া সার প্রয়োগ যন্ত্র। এটি আবিষ্কার করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সম্প্রতি যন্ত্রটির সফলতা ব্যর্থতা খতিয়ে দেখতে প্রত্যন্ত অঞ্চলে যান প্রকল্প সংশ্লিষ্টরা। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মাঠ গবেষণা তথ্য বলছে, আগে বিঘা প্রতি সার লাগত 24 কেজি, সেখানে এই যন্ত্রের মাধ্যমে প্রয়োগে লাগছে 16 কেজি। আর 1 বিঘা জমিতে প্রচলিত পদ্ধতিতে ধান উৎপাদন হয় 13 মণ, সেখানে এ পদ্ধতিতে উৎপাদন হচ্ছে 17 মণ। ফলে আগামীতে এ পদ্ধতির দিকে ঝুঁকবেন চাষিরা। রেজাল্টে আমরা যেটা দেখেছি যে এখানে প্রচলিত পদ্ধতিতে আমাদের একটা ট্রায়াল ছিল, সেই প্রচলিত পদ্ধতিতে যেই ফলন হয়েছে সে বিঘাতে 13 মণ, এবং আমরা যেই মেশিন দিয়ে আমরা যেই ফার্টিলাইজার দিয়েছি সেখানে আমাদের উৎপাদন হয়েছে 17 মণ। প্রচলিত পদ্ধতিতে আমাদের ইউরিয়া সার লাগে ব্যবহার করছি আমরা 24 কেজি পার বিঘাতে। আবার আমরা যে সাশ্রয়ী পদ্ধতি ব্যবহার করছি সেখানে আমাদের ব্যবহার ছিল 16 কেজি পার বিঘা। আমরা 8 কেজি ইউরিয়া সারকে এখানে সাশ্রয় করেছি এবং ফলনের ভিতরে আমরা বেশি পেয়েছি। যন্ত্রটি ব্যবহার করে সার প্রয়োগ করলে উৎপাদনও বাড়ে, পাশাপাশি আরেকটা জিনিস হয়, সারের সাশ্রয় হয়, কৃষকের আর্থসামাজিক অবস্থা ভালো থাকে এবং গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন সেটাকেও হ্রাস করা সম্ভব হয়। আমরা জানেন আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রযুক্তি ডেভেলপ করে, তারপরেও আমরা সীমিত পর্যায়ে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিছু কিছু মেশিন আমরা সরবরাহ করে থাকছি। এরই আজকে আমরা একটা প্রকল্পের আওতায় আমরা কিছু মেশিন উদ্ভাবন করে কৃষক স্বল্প পরিসরে আমরা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছি। হারভেস্টার বা কনভার হারভেস্টার নীতিমালা যেটা, সেইটার প্রণয়ন কাজ চলমান। এইগুলো হলে আসলে আমরা আশাবাদী যে দেশের যান্ত্রিকরণের পথ সুগম হবে এবং কৃষক উপকৃত হবে। যন্ত্রটি মাটির 7 থেকে 8 সেন্টিমিটার গভীরে সরাসরি ইউরিয়া প্রয়োগ করতে সক্ষম হওয়ায় প্রায় 40% সার সাশ্রয় হচ্ছে।
এতে কৃষকদের উৎপাদন খরচ কমে আয় বৃদ্ধি ও টেকসই কৃষি চর্চার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। আগেও আমি 4 বিঘাতে লাগাইতাম, আর এবারও আমি 4 বিঘাই লাগাইছি। আগে লাগাইছি হলো আমরা হাতে, আর এবার লাগাইছি যন্ত্রতে। ভালো এই যন্ত্রটাই। তো যন্ত্রপাতির দাম একটু বেশি, হ্যাঁ, কারণ যন্ত্রপাতি যদি দাম কম থাকে, সহজলভ্য হয়, তাহলে আজ আমাদের কৃষকদের জন্য খুবই উপকার হয়। এই পদ্ধতিতেই করব, এই পদ্ধতিতে ফলনও ভালো হয়, ধানও ভালো হয়, সারা খরচ কম লাগে, বদলা কিষান সব দিক থেকে কম লাগে, তাই এই পদ্ধতি ভালো। আগে লাগাইতাম আমরা হাতেই, এখন আমরা মেশিন দিয়ে লাগাইছি যন্ত্র দিয়া। তো আগের থেকে ফলন ভালো, কি দেখতেও সুন্দর, আর খরচও অনেক কম। এই যন্ত্রটার ভালো দিক আমাদের খরচ কম হয়। এইটার ফলে কৃষক এবছর অন্য ইসের তুলনায় তার ইউরিয়া সারটা কম লেগেছে, অর্থাৎ তার আর্থিকভাবে কৃষক লাভবান হয়েছে, এবং ফলনের দিক দিয়েও অন্ততপক্ষে 30 থেকে 40% ফলন বেশি হয়েছে। দেশের 4টি কৃষি পরিবেশ অঞ্চলে যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষার জন্য গবেষণা চলছে। ইতোমধ্যে মাঠ জরিপে ফলাফল সন্তোষজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যন্ত্রটি মাত্র 10,000 টাকায় কিনতে পারছেন কৃষকেরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। একসময় গ্রামের পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় দেখা মিলত নানা প্রজাতির দেশীয় পাখির, কিন্তু সময়ের সাথে সাথে এখন খুব একটা শোনা যায় না এসব পাখির কলরব। তাই তো এসব পাখির বংশ বিস্তার ও কলরব ফিরিয়ে আনতে টাঙ্গাইলের গাছে গাছে বসানো হয়েছে মাটির হাড়ি। ইট পাথরের এই শহরে নিরাপদ আশ্রয় হারাতে বসেছে পাখিরা। আগের মতো শোনা যায় না পাখির কলতান। পাখির নিরাপদ আশ্রয় নিশ্চিতে কাজ করছে বাতিঘর আদর্শ পাঠাগার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। টাঙ্গাইল শহরের পৌর উদ্যান সহ আশপাশের এলাকায় গাছে গাছে বসানো হচ্ছে মাটির হাড়ি, যার 2 দিকে বড় 2টি মুখ সহ আছে ছোট ছোট ছিদ্র। ছোট্ট এই নীড় ঝড়, বৃষ্টি কিংবা রোদ থেকে রক্ষা করবে পাখিদের। জন্য কাজ করার জন্য অনেক মানুষ রয়েছে, কিন্তু দেখা যায় পাখিদের জন্য, পশু পাখিদের জন্য কাজ করার জন্য খুব বেশি মানুষকে এগিয়ে আসতে দেখা যায় না। সেজন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা যদি এটা করতে পারি, এমন যে পাখি যেভাবে উপকৃত হবে সেভাবে দেখা যাবে যে অনেক মানুষ এটা দেখে উদ্বুদ্ধ হবে, এগিয়ে আসবে। মূলত এখানে এসেছি পাখিদের কথা চিন্তা করে। আমাদের পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তো সেজন্য পাখিদের বাসা অনেক সময় ঝড় বৃষ্টিতে ভেঙে যায়। সেই কারণে আমরা সেই দিক থেকে চিন্তা করে এই বাতিঘর আদর্শ পাঠাগার এর উদ্যোগে গাছে গাছে হাড়ি বেঁধে দেওয়ার একটা প্রকল্প নিয়েছি। প্রকৃতির সাথে পাখির একটা গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা রয়েছে, আমরা সবাই জানি। আর এই পাখিরা যদি ভারসাম্যহীনতায় ভুগে তাহলে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়বে, তাই আমরা এই কার্যক্রমটি পরিচালনা করছি। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পাখিদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে দেশীয় পাখি, তাই পাখিদের বংশবিস্তার ও নিরাপদ আশ্রয় নিশ্চিতে এমন উদ্যোগ সংগঠনটির। বৃদ্ধি করা যায়, পাখিদের দেখা যায় প্রজননের সমস্যার কারণে, প্রয়োজনীয় আবাসস্থলের কারণে পাখিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমরা যদি এই পাখিদের আবাসস্থল তৈরি করতে পারি, তাদের প্রজনন বৃদ্ধি পাবে, সংখ্যা বৃদ্ধি পাবে। এর কারণে আমাদের ফসলের যে পরাগায়ন হয়, ফুলের পরাগায়ন, ফসলের পরাগায়ন, সেগুলো বৃদ্ধি পাবে। আমাদের পরিবেশের জীববৈচিত্র্য এবং পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে। সুন্দর করতে গেলে আপনার একটা বিষয়কে খুব মাথায় রেখে করতে হবে, সেটা হলো যে মগ ডালে কিংবা ওই খোলা জায়গায় ডালের মধ্যে যদি বেঁধে রাখে তাহলে কিন্তু পাখি যাবে না। পাখিকে যেতে গেলে ওখানে একটু ঝোপঝাড়, বেশি ডাল আছে এরকম একটা জায়গায় বেঁধে রাখতে হবে, যাতে পাখি উড়ে এসে বুঝতে পারে যে এখানে আমাদের বাসা বাঁধার একটা জায়গা আছে এবং আমরা এখানে বাসা বাঁধতে পারবো। দোয়েল, শালিক, ঘুঘু, চড়ুই সহ দেশীয় নানা প্রজাতির পাখির নিরাপদ আশ্রয়ের জন্য বসানো হয়েছে 1/2 মাটির হাড়ি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাণিজ্যিকভাবে কোয়েল চাষ করে লাভবান হচ্ছেন নরসিংদীর তরুণ ও যুবকরা। রোগবালাই কম হয়ে গেল 5 বছরে অন্তত 2.5 গুণ বেড়েছে কোয়েল পাখির চাষ। নরসিংদীর পলাশ উপজেলার অনার্স শিক্ষার্থী ইয়ামিন লেখাপড়ার পাশাপাশি 2020 সালে অল্প পুঁজিতে শুরু করেন কোয়েল চাষ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রতি মাসে তার আয় 50,000 থেকে 1 লাখ টাকা। আমাদের যে তরুণ সমাজটা আছে এখন বেকারত্বটা অনেক বেশি, অনেকেই বাইরে চলে যাইতেছে শুধু কর্মসংস্থানের জন্য।
আমরা যদি চাই তাহলে আমাদের পাশে যদি পানি সম্পদ অধিদপ্তর একটু আমাদের ঋণ দিয়ে সহযোগিতা করে, যে আমাদের যে বেকার যুবকগুলো আছে ওরা এখন কর্মসংস্থান নিয়ে অনেক ব্যস্ত, মানে খুঁজতেছি। কারণ আমরা যদি কোয়েল যে পাখিটা এটা নিয়ে যদি কাজ করি তাহলে মনে করেন যে আমরা অল্প পুঁজিতে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবো। শুধু ইয়ামিনী নয়, নরসিংদীতে ২৭ জন খামারি, অর্ধশত খামারি বাণিজ্যিকভাবে চাষ করছে কোয়েল। শখের বশে আরও শতাধিক খামারে চাষ হচ্ছে পাখি। গত ৫ বছরে নরসিংদীতে কোয়েলের চাষ বেড়েছে ২.৫ গুণ। অল্প জায়গা ও কম পুঁজিতে করা যায় কোয়েল চাষ। মাংস, ডিম ও বাচ্চার চাহিদাও রয়েছে বেশ, তাই দিন দিন কোয়েল চাষে ঝুঁকছেন উদ্যোক্তারা। আমি ইয়ামিনের কাছের বন্ধু, ওকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি নিজেও করেছি। হ্যাঁ, আমাদেরকে দেখে অনেক তরুণরা, যুবকরা তারা অনুপ্রাণিত হচ্ছে, তারা নিজেরা করবে। যদি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের এই কোনো ধরনের হেল্প করা হয়, তারা অনেকটাই সামনের দিকে এগিয়ে যাবে। এর এখানে কাজ করি, এর পাশাপাশি আমি শিখতেছি, আমি নিজে একটা প্রজেক্ট আর কি করবো চিন্তা ভাবনা আছে। আর এখানে সকাল বিকাল রাত 3 বেলা খাবার দিতে হয়, আর এর মাঝে কোনো ওষুধ বা এগুলা মানে কমই লাগে। ১০০ গ্রাম ওজনের কোয়েলের খুচরা দাম ৩০ থেকে ৪৫ টাকা। বিক্রি উপযোগী করতে সময় লাগে ৩৫ দিন। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় মুনাফা হয় গড়ে ২০%। তবে সম্প্রতি খাবারের দাম বৃদ্ধি সংকটে ফেলেছে খামারিদের। আমি সরজমিনে আসছি এখানে দেখার জন্য, কোয়েল পাখি নেওয়ার জন্য। আমি মিনিমাম আজকে ২০০০ কোয়েল পাখি নিব এবং নতুনভাবে একটা খামার করার চেষ্টা করবো, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবো। আমি যা দেখলাম যে ভালোই লাভ ভালোই হয়। এলাকার লোক, সে একটা স্টুডেন্ট, পড়ালেখা করে, পড়ালেখার পাশাপাশি সেই কোয়েল পাখির খামারি দিছে। মোটামুটি সেই এই খামারি দিয়ে ভালো স্বাবলম্বী হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, সে তার কাছ থেকে পরামর্শ নেয়। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কোয়েল চাষ বেশ সহজ। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ পেলে এই পেশা বেছে নিতে এগিয়ে আসবে তরুণ উদ্যোক্তারা। মুরগির চেয়েও লাভজনক একটা জায়গায়, কারণ কোয়েলের কিছু রোগবালাই মুরগির চেয়ে কম। হ্যাঁ, খুব সহজেই লালন পালন করার ক্ষেত্রে এর যে প্রোডাকশন কস্টটা, ম্যানেজমেন্টাল কস্টটা অনেকটাই কম কোয়েলের, মানে মুরগির চেয়ে। সেক্ষেত্রে কোয়েলটা লাভজনক হয়। আর কোয়েলের যে ডিমটা, এটা খুব উপাদেয় খাবার, যেহেতু ছোট ডিম বাচ্চারা খুব সহজেই খাইতে আগ্রহ প্রকাশ করে। এটা যে নিউট্রিটিভ ভ্যালু, কোলিন খুব সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন থাকে অন্যান্য ডিমের চেয়ে বেশি। যথাযথ প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ দেয়া গেলে এই খাতে নতুন উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নরসিংদীতে বাণিজ্যিক খামারে কোয়েল চাষের সাথে জড়িত অন্তত ২০০ মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসাথে 3 সন্তানের জন্ম দিয়েছেন মানিকগঞ্জের আসিয়া বেগম। তার আরও 2টি সন্তান রয়েছে, তাদেরও জন্ম হয়েছিল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে। এখন পর্যন্ত নবজাতক 3 সন্তান এবং মা সুস্থ রয়েছেন। আসিয়া বেগম ও খলিল মিয়া দম্পতির ঘর আলো করে একসাথে জন্ম নিয়েছে 3 সন্তান। রোববার মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফুটফুটে 2 ছেলে ও 1 মেয়ে সন্তানের জন্ম দেন আসিয়া। তার আরও 2টি ছেলে সন্তান রয়েছে, তাদের জন্ম হয়েছে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে। 3 নম্বর সিজারি, 3টে হয়েছে, 2টা ছেলে 1টা মেয়ে। অনেক ভালো ডাক্তার, আমরা সুস্থ আছি, আমার সন্তানও সুস্থ আছে, ডাক্তারও ভালো, নার্সও ভালো। আমাকে অনেক আর কি টাকা পয়সার দিক দিয়ে কম নিব। সব কিছু মিলে অনেক ভালো, বাচ্চাকে নিয়ে অনেক সুখী আছে, বাচ্চারাও সুস্থ আছে, এমনকি ভাবিও সুস্থ আছে। আর হসপিটাল থেকে এর আগে অনেকবার মানে ভালো পাইছি, আর সব কিছু থেকে একটু ছাড় পাইছি। আর এবারও আর কি বাবুরা সব কিছুই নিয়ে সুস্থ আছে, নার্স ডাক্তার ব্যবহারটা অনেকই ভালো। চিকিৎসক জানান, জন্মের পর প্রথমে বাচ্চাদের স্কেনো ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। 5 দিন পর সম্পূর্ণ সুস্থ হলে শিশুদের নেওয়া হয় কেবিনে। এরপর 7ম দিনের মাথায় নবজাতক সন্তানদের নিয়ে বাড়িতে ফেরেন আসিয়া। বর্তমানে মা ও 3 নবজাতক সুস্থ রয়েছে। তৃতীয় সিজার আসলে ঝুঁকিপূর্ণ একটি অপারেশন। এক্ষেত্রে দেখা যায় ইউটেরাস রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে, স্কার টেন্ডারনেস থাকে, ব্লাডার ইনজুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ ফিরোজ জেনারেল হসপিটালের সার্জন টিমের অক্লান্ত পরিশ্রম এবং আল্লাহ তাআলার রহমতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার মাধ্যমে 3টি বাচ্চা, 2টি ছেলে বাচ্চা এবং 1টি মেয়ে বাচ্চার জন্মগ্রহণ করেছে।
আসিয়া বেগম ও খলিল মিয়া দম্পতির বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামসা গ্রামে। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় হাসপাতালের পক্ষ থেকে পরিবারটিকে বিশেষ ছাড় দিয়ে কম বিল রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবর। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।